রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রেল চলাচল। ময়মনসিংহে যাত্রী সহ ট্রেন ফেলে পালালেন চালক। রাজশাহী স্টেশনে ক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর। যেহেতু এরা কর্মবিরতি দিবে তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? কালকে থেকে যদি সমস্যা হয়, হ্যাঁ, আপনার সার্ভার তো ডাউন রাখার দরকার ছিল বা ওয়ার্নিং জানানোর দরকার ছিল যে এই ট্রেনটা ঢাকা যাবে না। খুলনা বিভাগে চলছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘট। 16 জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ, সংকটের শঙ্কা। ডিজেল নিতে আসলাম, এখন বলতেছে যে ডিজেল নেই। হঠাৎ করে এটা করা মানে ঠিক হয়নি। এটা মানুষের একটা প্রচণ্ড ভোগান্তি। ডিপো থেকে তেল দেওয়া বন্ধ করছে, যার কারণে আমাদের পাম্পে তেল নাই। আর আমরা অলরেডি একটা নির্দেশনা পাইছি, যার কারণে আমাদের পাম্প বন্ধ রাখতে হচ্ছে। লালমনিরহাটে সোনালী ব্যাংকের শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা, থানায় কর্তৃপক্ষের জিডি, 2 সদস্যের তদন্ত কমিটি গঠন। তামাবিল স্থলবন্দরে আইনের দোহাই দিয়ে পকেট কাটা হচ্ছে ব্যবসায়ীদের। হ্যান্ডলিংয়ের জন্য টন প্রতি 146 টাকা নেওয়া হলেও মেলে না 1 পয়সার সুবিধা। হ্যান্ডলিংয়ের টাকাটা দিতেছি, কোনো সেবা পাইতেছি না। লেবার হ্যান্ডলিংয়ের নামে যে চার্জটা আছে, সেই চার্জটা যাতে আমাদের উপর থেকে তুলে দেওয়া হয়। ভাগ্যের পরিবর্তন হয় না চরের মানুষের, জীবন মানে লাগেনি কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া। আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি সচেতন মহলের। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ফরিদের সন্ধান পেল পরিবার। 3 মাস আগে হবিগঞ্জের নানা বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল বাক প্রতিবন্ধী এই কিশোর। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এ নিয়ে সকালে হট্টগোল হয় রাজশাহী রেল স্টেশনে। 6 শতাধিক যাত্রী নিয়ে নেত্রকোনা থেকে ঢাকামুখী একটি ট্রেন ময়মনসিংহ স্টেশনে ফেলে পালিয়ে যান চালক। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় বাড়তি চাপ পড়েছে বাসে। এই সুযোগে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানা ছিল না অনেকের। কেউ আবার যথারীতি টিকিট কেটে চলে আসেন স্টেশনে, কিন্তু ট্রেন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রাজশাহী রেল স্টেশনের এক কর্মচারীকে মারধর আর টিটির রুমে চালানো হয় ভাঙচুর। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেকের টিকিটের টাকা তাৎক্ষণিক ফেরত দেয়া হয়। দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করার প্রতিবাদ জানান যাত্রীরা। একদম হোপলেস হয়ে গেছি, ভাবছিলাম যে একটু ডিলে হোক, কিন্তু ট্রেনটা যাবে, কিন্তু এখন তো যাচ্ছে না। এখন এই গ্যাঞ্জাম চলছে, এখন টিকিট ফেরত নিয়েছে, টাকা ফেরত দিয়েছে। ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস 6 শতাধিক যাত্রী নিয়ে ছেড়েছিল নেত্রকোনার মোহনগঞ্জ থেকে। মাঝপথে ময়মনসিংহ রেল স্টেশনে ট্রেনটি ফেলে পালিয়ে যান চালক। নিরুপায় হয়ে প্রায় 2 ঘন্টা স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রাখে যাত্রীরা। পরে টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। মোহনগঞ্জ থেকে যে চালক ট্রেন চালিয়ে আনছে তাকে খোঁজা হচ্ছিল, তাকে ট্রেস পাওয়া যাচ্ছে না, সে নাই। যে চালক ছিল উনিও চলে গেছেন, ওনারা যদি ছাইরা দেয় তাহলে তো কাউরে পাইলাম না। আমরা কার সাথে কথা বলবো? রেল চলাচল বন্ধের নিশ্চিত খবর জানা না থাকায় দেশের বিভিন্ন স্টেশনে সকালে যাত্রীদের ভিড় দেখা যায়। ট্রেনের যাত্রা বাতিলের কারণে দুর্ভোগে পড়েন তারা। ভেঙে ভেঙে রওনা হন গন্তব্যে। কক্সবাজারে হোটেল বুকিং দেওয়া, চিটাগাঙ্গে হোটেল বুকিং দেওয়া। এখন এই যে ফ্যামিলি নিয়ে আমরা এত বড় ফ্যামিলি নিয়ে 20 জনের মতো আসছি, আপনি বলেন কত বড় ভোগান্তি। বাই রুটে গেলে অনেক রিস্ক এবং ভাড়াও বেশি। এটা একটা ভোগান্তি, এটা তো আমরা আসলে একটা অরাজকতার দেশে বাস করতেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রেলের রানিং স্টাফদের। আমরা একটা মিনিটের জন্য কর্মবিরতি যেতে চাই নাই, আমাদেরকে অর্থ মন্ত্রণালয় এই কর্মবিরতিতে বাধ্য করছে। আমরা নতুন কোনো দাবি নিয়ে যাচ্ছি না, আমরা শুধুমাত্র 160 বছরের যে আইন সঙ্গত অধিকারটা, এটা আমরা বহাল রাখতে চাই। ট্রেনের যাত্রীদের বাড়তি চাপ পড়ে দূরপাল্লার বাসে। এই সুযোগে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাস আছে কিন্তু ভাড়া অনেক বেশি যাচ্ছে, যাত্রী সংখ্যা অনেক বেশি, বাসের অনেক ভিড় হয়ে গেছে, বাস ভাড়াও বেশি চাইতেছে। আজকে ট্রেন না থাকাতে দাম বাড়ায় দিছে, কিছু করার নাই। এটা ট্রেনে যেভাবে আমরা
চলাচল করতে পারি। বাসে তো এক জায়গায় বসে যেতে হবে, এই জন্য খুবই কষ্টকর ব্যাপার আর কি। আমাদের যে নর্মালি শিডিউলগুলো যায় মোটামুটি কিছু করে সিট খালি যায়, আজকে সেটাও যাচ্ছে না, সম্পূর্ণটাই ফিল আপ যাচ্ছে। ভোগান্তি বিবেচনায় কোথাও কোথাও যাত্রীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। রেল স্টেশন এলাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় বাসগুলো। জাহিদ হাসান, যমুনা নিউজ। সংগঠনের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছেন খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এতে কোথাও কোথাও পাম্পে দেখা দিয়েছে তেল সংকট। ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। দ্রুত জ্বালানি তেল সরবরাহ শুরু না হলে সংকট চরম আকার ধারণ করবে বলে জানিয়েছেন পাম্প মালিকরা। বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় 5 আগস্টের পর একটি মামলা দায়ের হয়। ওই মামলায় রোববার খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমকে গ্রেফতার করা হয়। তার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এরপরই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে খুলনা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 16 জেলায় বন্ধ হয়ে যায় জ্বালানি তেল সরবরাহ। এছাড়া একই দাবিতে আজ সারা দেশে আধাবেলা কর্মবিরতি পালনের ঘোষণা দেয় ট্যাঙ্ক লরি শ্রমিকরা। আমরা নিয়মিত তেল নিই। আমি পিরোজপুরে, ঢাকা থেকে ছেড়ে আসছি, পিরোজপুরে যাচ্ছি। এখন পাম্পে এসে শুনতেছি যে তেল নাই। ডিজেল নিতে আসলাম, এখন বলতেছে যে ডিজেল নেই। ডিপো থেকে তেল দেওয়া বন্ধ করছে, যার কারণে আমাদের পাম্পে তেল নাই। আর আমরা অলরেডি একটা নির্দেশনা পাইছি, যার কারণে আমাদের পাম্প বন্ধ রাখতে হচ্ছে। যত সময় তেল থাকবে তত সময় আমরা বিক্রি করব, কারণ বিক্রি করলেই তো আমাদের টাকা আসবে। লালমনিরহাটে সোনালী ব্যাংকের শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা হয়েছে। এ ঘটনায় একটি জিডি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে 2 সদস্যের তদন্ত কমিটি। পুলিশের দাবি ভল্ট পর্যন্ত পৌঁছাতে পারেনি ডাকাত দল। ব্যাংকের পাশে খোঁড়া হচ্ছিল সুড়ঙ্গ, সেই খোঁড়াখুড়ি নিয়েই তোলপাড় শহর। লালমনিরহাট সদরের সোনালী ব্যাংক শাখার নৈশ প্রহরীর দাবি, ব্যাংকের ভেতরে পাহারায় ছিলেন তিনি। মধ্যরাতে পেছনের একটি কক্ষ থেকে শব্দ শুনে এগিয়ে এলে মেঝেতে গর্ত দেখতে পান। চিৎকার শুরু করেন তিনি। এ সময় পালিয়ে যায় দুর্বৃত্তরা। চোর বা ডাকাতের সন্ধানে তল্লাশি শুরু করে স্থানীয়রা, কিন্তু কারো খোঁজ মেলেনি। বাইরে যা দেখি ওই জগ ওই গর্তের মধ্যে আছে, তারপরে করার এবং সলুং করার একটা অস্ত্র, অনেক ড্রিল মেশিন প্লাস আমাদের এই ব্যাংক থেকে কিছু ভাউচার বাইর করিয়ে মানে বাইরে রাখছে। তাদের দেখি নাই কি উদ্দেশ্যে এখানে আসছে। তা আমার যেখানে দেখতেছি আমি অবশ্যই তারা ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে এখানে আসছে। এইভাবে সুড়ঙ্গ করে ব্যাংক ডাকাতি হয়, একদম টিভিতে দেখছিলাম বগুড়া কোথায় যে ডাকাতি হলো, সেটা বড় বড় শহরে এইটাই জানতাম, কিন্তু এই মফস্বলে গ্রামের ব্যাংকে এই ডাকাতি হবে এটা প্রথম দেখলাম। রাতেই ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ জানায় ব্যাংকের পেছন থেকে সুড়ঙ্গ কেটে ভেতরে রেকর্ড রুম পর্যন্ত যেতে পেরেছে দুর্বৃত্তরা, তবে ভল্টে পৌঁছাতে পারেনি। অজ্ঞাতনামা চোরেরা পিছনের দেওয়াল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করেছেন, কিন্তু কোনো টাকা পয়সা চুরি হয় নাই, তাদের কোনো মালামাল খোয়া যায় না। নগদ টাকা বা অন্য কিছু খোয়া যায়নি বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত উদ্ঘাটন করার পর দেখা গেল যে ওরা নাই, ওরা পালিয়ে গেছে, এতটুকুই। আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের ডিজিএম স্যার আসছিলেন, জিএম স্যার আসছিলেন, ওনারা দেখছেন, ওনারা পর্যবেক্ষণ করছেন, কোনো সমস্যা নেই। থানায় অভিযোগ হয়েছে। সুড়ঙ্গ রহস্যের কারণ উদ্ঘাটনে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সোনালী ব্যাংক। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলোর নির্মাণ কাজে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। দুপুরে জেলা কার্যালয়ের উপপরিচালক সোহরাব হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ সংশ্লিষ্ট কাজের সাইট পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে রাস্তা নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির সত্যতা মিলেছে। ডুমুরিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাবেয়া আক্তারের অভিযোগের ভিত্তিতে দুদক এই অভিযান চালায়। দুদকের ওই কর্মকর্তা জানান, নথি যাচাই বাছাই করে অর্থ আত্মসাৎ সহ অনিয়মের প্রমাণ মেলে। এ বিষয়ে আইনগত পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে।
আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকের মর্যাদাও নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগের 4 জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে গণমাধ্যম সংস্কার কমিশন। স্বাধীনভাবে সাংবাদিকতার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন কমিশন প্রধান। কামাল আহমেদ জানান, এ বিষয়ে সুপারিশে জোর দেবে সংস্কার কমিশন। প্রেস কাউন্সিলকে সংস্কারের ভাবনার কথাও জানান তিনি। কমিশন প্রধান আরও বলেন, ভুইফোর প্রতিষ্ঠানের মাধ্যমে অপসাংবাদিকতা ছড়াচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলধারার সাংবাদিকতা। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে উত্তরণের পথ বের করা হবে। সাংবাদিকদের অধিকার রক্ষায় সঠিকভাবে কাজ করতে হবে এবং বিভক্ত ইউনিয়নকে ঐক্যবদ্ধ করারও পরামর্শ দিয়েছেন তিনি। আপনাদের মতামতের পাশাপাশি আমরা এই গণমাধ্যমের সবচাইতে বড় অংশীদার যারা পাঠক, দর্শক, শ্রোতা, তাদের মতামতকেও বিবেচনায় নেব। কী ধরনের প্রত্যাশা তাদের রয়েছে গণমাধ্যম সম্পর্কে, কেমন গণমাধ্যম দেখতে চান, সেটা সম্পর্কেও আমরা তাদের বক্তব্য, তাদের মতামত পেয়েছি। টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যা শেষ হবে রোববার। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। এ বিষয়ে আরও জানব সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। যুক্ত হচ্ছেন তিনি টঙ্গী থেকে। পলাশ, জানাবেন ইজতেমার প্রথম পর্বের সার্বিক প্রস্তুতি কেমন? রবিন, আসলে এখনো কিন্তু ইজতেমার মূল আনুষ্ঠানিকতা বেশ 4-5 দিন বাকি রয়েছে। সেক্ষেত্রে ইজতেমার যে খিত্তাগুলি রয়েছে সেই খিত্তায় কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসা শুরু করেছে। সকাল থেকে দেখেছি, অর্থাৎ তাদের যে খিত্তাগুলি রয়েছে সেই খিত্তা ওয়াইজ কিন্তু তারা বসে তাদের যে অবস্থান এবং প্রত্যেকটি গ্রুপ ভিত্তিক তাদের যে জিম্মাদার রয়েছে সেই জিম্মাদার এসে কিন্তু তাদেরকে বসিয়ে বিভিন্নভাবে বিভিন্ন হাদিস শেখানোর চেষ্টা করছে। যদিও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 31শে জানুয়ারি অর্থাৎ শুক্রবার সকাল ফজরের নামাজের পর থেকে। এর আগেই কিন্তু আসলে এখানে বলা হয়েছিল ইজতেমা কর্তৃপক্ষ যে যারা শীর্ষ মুরব্বী রয়েছে তাদের আলোচনার সাপেক্ষে এখানে মূল আনুষ্ঠানিক শুরু হবে। যে কারণে কিন্তু মুসল্লিরা তাদের মালপত্র নিয়ে প্রত্যেকটি খিত্তা তাদের যে নির্ধারিত যে খিত্তা রয়েছে সেই খিত্তা অবস্থান করছে। আমরা কিন্তু সকাল থেকে দেখছি যে ইজতেমার পুরো পাশেই কিন্তু তারা কিন্তু অবস্থান নিচ্ছে। যদিও এইবার ইজতেমা মাওলানা সাদ অনুসারে যারা রয়েছে তাদেরকে কিন্তু 2 পর্বে বিভক্ত করা দেওয়া হয়েছে। অর্থাৎ 31শে জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি শেষ হবে এবং 3 তারিখ থেকে 6 তারিখ মোট 2 বার অনুষ্ঠিত হচ্ছে। এজন্যই কিন্তু মূলত আগে থেকে মুসল্লিরা যারা রয়েছে তারা কিন্তু ইজতেমার ময়দানে দলে দলে যোগদান করছে, আসছে এবং বিভিন্ন খিত্তা ভিত্তিক বসে তারা বিভিন্ন আমল করার চেষ্টা করছে। যদিও আনুষ্ঠানিকতা শুরু হওয়ার অনেকটাই বাকি রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইজতেমার চারপাশে তারা যে প্রশাসনিক যে নিরাপত্তা বলে সেটি কিন্তু রয়েছে। তবে এবারে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি 5টি যে ভ্রাম্যমাণ ব্রিজ রয়েছে বিআইডব্লিউটি আরেকটি যুক্ত হয়ে মোট 6টি যুক্ত করা হয়েছে। অর্থাৎ রাজধানী থেকে ইজতেমায় প্রবেশ করতে চাইলে 6টি ভ্রাম্যমাণ ব্রিজ দিয়েও তারা ইজতেমায় প্রবেশ করতে পারবে। ধন্যবাদ সহকর্মী পলাশ প্রধান। বরিশালে জলাশয় থেকে একটি হাতের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে কাশীপুর ইউনিয়নের পশ্চিম ইছাকাঠি এলাকার একটি দিঘির থেকে এই অংশটি উদ্ধার করা হয়। এর আগে গেল শনিবার ওই দিঘি সহ পাশের জলাশয় থেকে মোট 5টি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। সেগুলো নারী দেহের নাকি পুরুষের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কমিশনার জানান, অন্য কোথাও হত্যার পর মরদেহ টুকরো করে খালে জলাশয়ে ফেলে রাখা হয়েছে। রহস্য উদ্ঘাটনের কাজ চলছে বলেও জানান তিনি। লাশের টুকরাগুলো পুকুরে গত 2 দিন যাবত বিভিন্ন অংশ পাওয়া গেল। তো সেই অংশগুলো নিয়ে আমরা এটা বের করার জন্য চেষ্টা করছি। আমাদের প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা চেক করছি, সেগুলো চেক করে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এছাড়া আমরা আশেপাশে আমাদের বিভিন্ন সোর্স লাগিয়েছি, আমাদের ডিবি টিম কাজ করছে, সিটিএসবি কাজ করছে। আইনের দোহাই দিয়ে ব্যবসায়ীদের পকেট কাটছে ঠিকাদার আর বন্দর কর্তৃপক্ষ। লেবার হ্যান্ডলিংয়ের জন্য প্রতি টনে 146 টাকা নিলেও 1 টাকার সেবা পান না ব্যবসায়ীরা। অথচ এই সেবার জন্য কাগজ কলমে নিযুক্ত ঠিকাদার বছরে তামাবিল স্থলবন্দর থেকে নেন প্রায় 10 কোটি টাকা। সেবা না দিলে ব্যবস্থা নেওয়ার শর্ত থাকলেও অদৃশ্য কারণে নিশ্চুপ বন্দর কর্তৃপক্ষ। 2017 সালে যাত্রা শুরু তামাবিল স্থলবন্দরের, যা দেশের আমদানি রপ্তানিতে রাখছে বড় ভূমিকা।
আইন অনুযায়ী পণ্য আমদানিতে অন্যান্য ফি সহ প্রতি টনে লোড আনলোড চার্জ হিসেবে ব্যবসায়ীদের পরিশোধ করতে হয় 146 টাকা 34 পয়সা। ব্যবসায়ীদের অভিযোগ, গত 8 বছরে এই সেবা মেলেনি কখনো। হ্যান্ডেলিংয়ের টাকাটা দিতেছি, কোনো সেবা পাইতেছি না। আর প্রত্যেক বছর ওনারা কি যেন একটা বলে সরকারের আইনে 5% করে বাড়ায়। এখন দেখা গেছে 20 বছর পরে আমরা শুরুতে যে আপনার পুট বিলটা দিছিলাম 20 বছর পর সেটা ডবল হয়ে যাবে। যদি আমাদেরকে সেবা না দেওয়া হয় তাহলে আমাদের লেবার হ্যান্ডেলিংয়ের যে বন্দরের যে চার্জ সেটা নেক, লেবার হ্যান্ডেলিংয়ের নামে যে চার্জটা আছে সেই চার্জটা যাতে আমাদের উপর থেকে তুলে দেওয়া হয়। অভিযোগ যাচাইয়ে বন্দরে গিয়ে মিলল সত্যতা। পাথর আনলোড এবং লোডে শ্রমিকদের টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। আনলোডের জন্য যে ইনপুটার ওনার গাড়ি আনলোড করে উনাই টাকা দেয় এগুলা আমদানিকারক যারা গাড়ির মালিক ওরা দিবে। আর প্লাস আমরা প্রতি গাড়ি আনলোড করলে 600 টাকা পাই। ইন্ডিয়ার থেকে মাল আইছে, যার জন্ম করেন আপনি আলো ফালাইছেন, তো আপনার মাল আমি লোড দিলাম, আপনি আমাকে টাকা দিবেন। অথচ লোড আনলোডের জন্য রীতিমতো ঠিকাদার নিয়োগ দিয়ে থাকে বন্দর কর্তৃপক্ষ, কিন্তু ঠিকাদার নিয়োজিত প্রতিনিধি নেই বন্দরে। তাহলে কিভাবে কাজ না করেই প্রতি টনে 70 টাকা 54 পয়সা পাচ্ছে ঠিকাদার? প্রথম সেবা হচ্ছে আমাদের গাড়িগুলো আনলোড করার দায়িত্ব ওনার, লেবার যে পেমেন্টটা উনি দিবে, কিন্তু এটা আমরা দিচ্ছি। সেকেন্ড যে হচ্ছে আমরা যখন পোর্ট থেকে মালটা ডেলিভারি দিব কিংবা বাইর করব, তখন যে লোডিং চার্জটা হয় এটা উনি দিবে, কিন্তু এটাও আমাদেরকে দিতে হয়। এসব বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি ঠিকাদার আর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হুসনে আরা কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে। বন্দরের এই অনিয়মে ঠিকাদারকে দোষারোপের বদলে উল্টো তার পক্ষে সাফাই গাইলেন দায়িত্বরত কর্মকর্তা। আসলে ঠিকাদারের বিষয়টা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এরকম একটা চুক্তির ভিত্তিতে হয়ে থাকে এবং অধিকাংশ বন্দরেই তারা সেবা দিয়ে থাকে। এখানে অফিসিয়ালি সেবা দিচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যারা আমদানি রপ্তানিকারক তাদের সাথে নেগোসিয়েশন করেই লেবার সাপ্লাই দিয়ে তারা কাজটা করিয়ে নেয়। অবাক করা ব্যাপার হলো সবই জানা আছে চেয়ারম্যানের, কিন্তু ব্যবস্থা নেওয়ার বদলে আইনের দোহাই দিচ্ছেন তিনি। এইগুলো কিছু আইনি সমস্যা আছে, যেমন আপনার লেবার লতে বলা আছে যে স্থল বন্দর গুলাতে এগুলো স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমাদের প্রবিধিত যে বিধিমালা আছে সেখানেও বলা আছে। ইচ্ছা করলে সবকিছু আমি শেষ করে দিতে পারবো এমন না, মানে এখানে লিগ্যাল কিছু ব্যারিয়ার আছে। কার্যাদেশের শর্ত মোতাবেক শ্রমিক না থাকলে বন্দর কর্তৃপক্ষ নিজস্ব শ্রমিক নিয়োগ করবে, প্রয়োজনে বাতিল করা হবে চুক্তি। কিন্তু এসব চুক্তির কিছুই মানা হচ্ছে না। সবশেষ অর্থ বছরে 15 লাখ মেট্রিক টন আমদানি পণ্যের বিপরীতে ঠিকাদার হাতিয়ে নিয়েছে 10 কোটি টাকা। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। সময়ের সাথে শহরের মানুষের জীবনযাত্রার মানও বেড়েছে, তবে ভাগ্যের পরিবর্তন হয়নি অধিকাংশ চরের বাসিন্দাদের। বন্যা, খরা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করেই তাদের বেঁচে থাকা। তার উপর কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা কিংবা যোগাযোগ কোনোটিতেই কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। পিছিয়ে পড়া জনপদের মানুষের জীবনমান উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি সচেতন মহলের। মাইলের পর মাইল ধুধু বালুচর, সেই প্রান্তর ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটেছে হাজারো মানুষ। কৃষিপণ্য আর প্রয়োজনীয় মালামাল নিয়ে এই যাত্রা হাটের পথে। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর হাট সপ্তাহে কেবল 2 দিনই বসে, তাই আশেপাশের চরাঞ্চলের মানুষের তারা থাকে সময় মতো সেই বাজার ধরতে। চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মূলত নৌ নির্ভর। তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা সহ 16টি নদ নদী বয়ে চলেছে উত্তরের এই জেলা দিয়ে। 5 শতাধিক চরে প্রায় 10 লাখ মানুষের বসবাস, যা জেলার মোট জনসংখ্যার 1/3 বেশি। শিল্প কারখানা গড়ে না ওঠায় এই অঞ্চলের মানুষের জীবিকা কৃষি নির্ভর। মাঠে কাজ না থাকলে রাজধানী সহ বিভিন্ন জেলায় ছুটতে হয় দারিদ্র্যপীড়িত মানুষকে। হাট বাজার নাই, হাট বাজার নেই, যাত্রী আসা লাগবে, 6 কিলো রাস্তা আসা লাগবে, হাট মিস হয় তাহলে আঙুর বুদ্ধি নেই, দাঁড় খানাবো। আমাদের চরে কোনো আয় রোজগারের কোনো রাস্তা নাই, ঠিক আছে। এখানে আমাদের কাজ করতে হলে ঢাকায় যেতে হয় বা শহরে, যে কোনো শহরে যাইতে হয়। পিছিয়ে পড়া জনপদে অন্যতম বড় সমস্যা বন্যা আর নদী ভাঙন। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে দীর্ঘ সময় কর্মহীন থাকতে হয়, নষ্ট হয় হাজারো হেক্টর জমির ফসল। এক চর ভাঙিয়ে তো মনে করো ওখান থেকে আর এক চরে যাই, ওখান থেকে যখন ভাঙবে তখন আর এক চড়ে যাই। এটা কিন্তু আমার ধরো পেশায় হয়ে গেছে। বন্যা আসলে মনে করেন যে ইহা যায়, আবাদ হওয়া আবাদ খায়া গেল, পানি ঠিক মতো দিতে পারি না, তেল সার ঠিক মতো পাই না।
স্বাস্থ্যসেবাও নাজুক, মেলে না ন্যূনতম সুবিধা। শিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নেই জেলায়। নানামুখী সংকটে চরের 2 শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে অনীহা শিক্ষকদের। প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই ঝরে পড়ে অর্ধেক শিক্ষার্থী। চরাঞ্চলে বাল্যবিবাহের হার 78%। বাচ্চা কাচ্চা মানুষ করা এইটাই কষ্ট। লোক নাই কে, লোক কি স্কুলই নাই। মনে করেন যে এই প্রাইমারি পাস করলে তার আঙ্গুর পোলান অবার থাক। চিকিৎসা করে পাবো গরিব মানুষ, খাওয়া দাওয়ার কষ্ট, তেল পানির কষ্ট। টাকা থাকলেও ডাক্তার দেখানোর কোনো ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। বহু সরকার গেছে আসছে, কোনো উন্নয়ন হয়নি চর এলাকায়। শীতকাল আসলে 2-1টা কম্বল দেয়, দিয়ে চলে যায়। পিছিয়ে পড়া জনপদের মানুষকে সমাজের মূল স্রোতে আনতে দরকার বিশেষ পরিকল্পনা। তাই দাবি উঠেছে চর মন্ত্রণালয় গঠনের। এই সরকার যদি চর অঞ্চলের মানুষের কথা চিন্তাধারা করে একটা মন্ত্রণালয় করতে, চর মন্ত্রণালয়, তাহলে বৈষম্য দূর হতো। গবেষণা করা দরকার কিভাবে তাদের উন্নয়নটা স্থায়ী করা যায়। যেমন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে, এরকম যদি একটি মন্ত্রণালয় করা যায়, জীবনমান উন্নয়নের জন্য একটি ভালো কোনো ব্যবস্থা করতে পারবে। সরকারি তথ্য বলছে জেলায় মোট জনসংখ্যার 70.8% মানুষের বসবাস দারিদ্র্যসীমার নিচে। চর রাজীবপুর উপজেলায় যা 80% ছুঁই ছুঁই। জাহিদ হাসান, যমুনা নিউজ। নানার সাথে বাড়ি থেকে বের হয়ে 3 মাস আগে হারিয়ে যায় বাক প্রতিবন্ধী শেখ ফরিদ। গত 1 মাস আগে জামালপুরে হাসপাতালে আহত অবস্থায় তাকে কেউ একজন ভর্তি করে রেখে যায়। হাসপাতালে থাকার 24 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সিলেটের হবিগঞ্জ থেকে জামালপুরে ছুটে আসেন তার নানি ও মামা। বাবা মা ছাড়া এই কিশোরকে বর্তমান অভিভাবকদের কাছে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জামালপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের মেঝেতে এভাবেই পড়েছিল বাক প্রতিবন্ধী শেখ ফরিদ। তীব্র শীতে গেল প্রায় 1 মাস ধরে একাই কাতরেছে এই কিশোর। সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় অবশেষে তার সন্ধান পেয়েছে স্বজনরা। খবর পেয়ে নাতিকে নিতে আসেন নানি নূরজাহান। আমার নাতিটার একটা চুরি হয়ে লই পড়ছে, আইনা ভিক্ষা টিক্ষা করছে, বুঝছেন। হের আমি লগে লগে এটা হাত টিকা সব স্টেশন বিচাইছি। 5 বার বিচাই গেছি, 4 দিন করে থাকছি, 3 দিন করে থাকছি। 15 বছরের ফরিদ মা হারিয়েছে 5 বছর আগে। তারপর থেকে নিখোঁজ বাবাও। হবিগঞ্জে নানা বাড়িতেই থাকতো সে। ফরিদের মামা জানায় নানার সাথে বাইরে গিয়ে নিখোঁজ হয় ফরিদ। আমরা আমাদের দিক থেকে অনেক চেষ্টা করছি, ফেসবুকে দিছি, কিন্তু আমরা পাই নাই। শেষ পর্যন্ত আমাদের এই ভাইয়েরা জেনারেল হসপিটালের যারা স্বেচ্ছাসেবী আছে এবং মিডিয়ার ভাইয়েরা আছে, ওনাদের মাধ্যমে প্রচারের মাধ্যমে আমরা খবর পাইছি, কারণ আজকে এসে আমরা তাকে পাইলাম। হবিগঞ্জ থেকে কিভাবে জামালপুরে পৌঁছালো ফরিদ তা জানা যায়নি। মাথায় আঘাত দেখে রেল লাইনের পাশ থেকে তাকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসার পর ক্ষত সেরে উঠেছে অনেকটাই। চিকিৎসক নার্সরা ছাড়াও পাশের রোগীর স্বজনরাও দেখভাল করেছে অসহায় ফরিদের। পরিবারের খোঁজ করতে এগিয়ে এসেছে বেসরকারি এনজিও সংস্থা। প্রায় 24 দিন যাবত আমাদের হেফাজতে ছিল। ওর অবস্থা খুবই খারাপ ছিল, এখন অনেক ইমপ্রুভ হয়েছে। আর ওর পরিবার পরিস্বজনের কাছে লোকাল নিউজটা পৌঁছানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পুলিশ রাস্তা থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা এবং পরবর্তীতে খবর পেয়ে আমরা প্রায় প্রতিদিন এই খোঁজ খবর নিচ্ছি। হাসপাতালের প্রত্যেকটা ডাক্তার, নার্স এবং রোগীদের স্বজনরা এই শিশুটাকে সেবা করে। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বর্তমান অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে ফরিদকে। তখন আসছিল সে হেমোরেজ, আমরা সিটি স্ক্যানের মাধ্যমে যেটা দেখা গেছে তার ব্রেনে হেমোরেজ ছিল এবং আমাদের চিকিৎসা এখন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সে অনেকটাই ইমপ্রুভ। হবিগঞ্জের নয়াপাড়া গ্রামের আব্দুল মাজেদ ও মাজেদা খাতুন দম্পতির প্রথম সন্তান শেখ ফরিদ। আরও 3 ভাই বোন রয়েছে তার। সবাই থাকেন নানার বাড়িতেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শীতের আবহে গ্রাম বাংলায় চলছে গ্রামীণ আয়োজন, মেলা, লাঠি খেলা কিংবা যাত্রাপালা। সাজঘরে প্রস্তুতি রাজা রানী সেনাপতির চরিত্রের শিল্পীরা। মানিকগঞ্জের জমদুয়ারা গ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা। হাজারো দর্শকের সামনে তুলে ধরা হয় মীর জাফরের বিশ্বাসঘাতকতার গল্প। চলুন দেখে আসি যাত্রাপালার খানিক অংশ। পর্তুগিজ গোলন্দাজ
কোন আদেশ আছে যা করাও সংস্কৃতি মানুষকে পরিশীলিত করে, সুন্দর করে, জীবনযাপনের সুন্দর পথ দেখা। তো এইগুলি বিলুপ্ত হওয়ার কারণে সত্যিকার অর্থে মানুষের মানসিকতার অনেক পরিবর্তন হয়ে গেছে। আগের চেয়ে আমাদের কাজের জায়গাটা অনেক অনেক গুণে ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা এখন অনেক ভালো কাজ করছি এবং সামনে করব। সরকার যদি আরো সুন্দরভাবে আমাদের এই যাত্রাটা পরিচালনা করে এবং গ্রাম বাংলার ঐতিহ্য এই যাত্রাপালা আদি সংস্কৃতি এটা যদি পুনরুদ্ধারের জন্য তারাও যদি সচেতন থাকে, আমরা ভালো কিছু আরো সামনে উপহার দিতে পারবো। যদি গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়, এই যাত্রাপালাকে মানে একটা ফ্রিডম ডেজ দেওয়া হয়, দেখেন এটার সাথে যারা অভিনয় করে এদের রুটি রুজিরও একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে এই কালচারটা আমাদের দেশে যুগে যুগে বেশি থাকে। এদেরকে নিয়ে যা, চলো আমরা নিজেরাই যাচ্ছি। নদীর কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। যাত্রায় লোকশিক্ষা হয়, যাত্রা মানব দর্পণ, যাত্রা সমাজের কুসংস্কারকে দূর করে সুন্দর সুশীল সমাজ দান করবার ক্ষমতা রাখে। কৃষক যেমন ধান ফলাইলে শহর বাঁচে বা দেশ বাঁচে, ওই রকম যাত্রা যদি আমরা তৈরি করতে পারি প্রত্যেক গ্রামগঞ্জে, তাহলে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের নাটক, সিনেমা এগুলো অনেক ভালো হয়ে যাবে, অনেক ডেভেলপ হয়ে যাবে। সেনাপতিদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।